চাইছি। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, যেহেতু আপনারা সংবাদ কর্মী, আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন গত কয়েকদিনে আমার সাথে বেশ কিছু বিদেশি ডিপ্লোমেট দেখা করেছেন। ওনাদের মধ্যে যে সকল দেশগুলো এই ভোকেশনাল এবং টেকনিক্যাল ইনস্টিটিউশনে ওনারা অনেক ডেভেলপ, তাদেরকে আমরা বলেছি যে আপনাদেরকে এই সহযোগিতা করতে হবে। ওনারা খুশি মনে আমাদেরকে বলেছেন যে ওনারা এই ব্যাপারে সহযোগিতা করবেন। আমরা যদি আমাদের ছেলেদেরকে, এই মুহূর্তে 8 থেকে 10 লক্ষ মানুষ প্রতি বছর বিদেশে যাচ্ছে, তার মধ্যে প্রায় 6.5-7 লক্ষ মানুষ মধ্যপ্রাচ্যে যাচ্ছে। কিন্তু আপনারা যদি খেয়াল করে দেখেন যে তারা যে যাচ্ছেন মধ্যপ্রাচ্যে, তারা কিন্তু আনস্কিল্ড হিসেবে যাচ্ছেন। তাদেরকে যদি আমরা কিছুটা ভাষা শিখিয়ে দিতে পারি এবং সেখানে যেই কাজগুলোতে তারা যাচ্ছেন সেগুলোর ব্যাপারে মিনিমাম ট্রেনিং দিয়ে দিতে পারি, তাহলে কিন্তু গিয়ে তারা ওখানে বেটার করতে সক্ষম হবেন। ঠিক এইভাবে যদি আমরা রিসার্চ করে যদি মার্কেটগুলোকে বের করতে পারি, তাহলে দেশের বাইরে আমরা বহু সংখ্যক অ্যাকাউন্ট, যে 8 থেকে 10 লাখ, অ্যাবাউট 1 মিলিয়ন মানুষ বিদেশে যাচ্ছে, এটাকে খুব সহজে 2 থেকে 3 বছরের মধ্যে পসিবলি 1.5 to 2 মিলিয়ন করা যাবে। 15 থেকে 20 লক্ষ মানুষ করা যাবে। এবং 15 থেকে 20 লক্ষ মানুষ শুধু যাচ্ছেন না, তাদেরকে যদি ট্রেনিং এবং ল্যাঙ্গুয়েজ দিয়ে আমরা পাঠাতে পারি, তাহলে ভ্যালু অ্যাড হবে। এখন যদি কেউ $100 আর্ন করে মাসে, ইজিলি সেটা $300 নিয়ে আসতে পারবো। তাহলে বৈদেশিক মুদ্রার একটা বিশাল অংশ আমরা আনতে পারবো, যেটা দিয়ে আমরা কাজ করতে পারবো। আপনারা যেরকম বিভিন্ন বিষয়ে উল্লেখ করেছেন, বিভিন্ন দাবি দেওয়ার, সেই জিনিসগুলো আমরা পূরণ করতে পারবো। আমরা একটি জিনিস বিবেচনা করছি এই মুহূর্তে। এখন যদি আমরা দেখি আমাদের বৈদেশিক মুদ্রা উপার্জনের রাস্তা মূলত দুটি, একটি হচ্ছে গার্মেন্টস এবং একটি হচ্ছে আমাদের রেমিটেন্স, যেটা প্রবাসীরা পাঠিয়ে থাকেন কষ্ট করে। এইটির সংখ্যাকে আমরা বাড়াতে চাচ্ছি। আমরা একটি চিন্তা ভাবনা করেছি, এর মধ্যে নিজেদের মধ্যে আমরা আলাপ করেছি যে যে কোনো উদ্যোক্তা যদি একটি ইন্ডাস্ট্রি বা ফ্যাক্টরি সেট করেন, যেটির শতকরা 100 ভাগ পণ্য বিদেশে রফতানি হবে। যেমন কেউ যদি বলেন যে আমি কলমটি তৈরি করবো, কিন্তু এটা নট ফর লোকাল মার্কেট, অ্যাবসলিউটলি ফর এক্সপোর্ট মার্কেট, তাহলে আমরা তাদেরকে বন্ডেড ফ্যাসিলিটি দেওয়ার কথা চিন্তা করছি। কাজেই সম্মানিত উপস্থিতির মধ্যে আমি যদি এইভাবে আপনাদের সাথে আলোচনা করি, অনেক সময় লাগবে, সময় কম, আপনার প্রত্যেকে ব্যস্ত মানুষ, প্রত্যেকে আপনাদের সময়ের মূল্য আছে। আমি আমার কিছু চিন্তা ভাবনাগুলো আপনাদের সামনে শেয়ার করলাম। আপনাদের এখানে কয়েকটি কথা খুব সম্ভবত উঠে এসেছে, যতটুকু আমার মনে পড়ছে। এখানে নয়া দিগন্তর সম্পাদক সাহেব একটু আগে বলেছেন যে আমার প্ল্যানটা পরিষ্কার না। আমার মনে হয় পুরোপুরি পরিষ্কার না হলেও কিছুটা হয়তো আমি পরিষ্কার করতে সক্ষম হয়েছি। আরও কিছু প্ল্যান আছে আমাদের, যেমন কর্মসংস্থানের ক্ষেত্রে আরেকটি প্ল্যানের কথা আপনাদেরকে উল্লেখ করি। যেমন আইটি সেক্টরে আমাদের অনেক ইয়াং ছেলে মেয়ে আছে যারা আইটি সেক্টরে কাজ করছেন। আমরা স্বৈরাচারের সময় দেখেছি বাংলাদেশের বিভিন্ন জায়গায় আইটি পার্কের নামে কতগুলা বড় বড় বিল্ডিং তৈরি করা হয়েছে। কিন্তু এখনই আমি কিছু পত্রিকার পাতায় নিউজ দেখেছি, গত 2-1 বছর আগেও নিউজ দেখেছি, 2-3 বছর আগে নিউজ দেখেছি, যে এই পার্কগুলো অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অসামাজিক কাজ হচ্ছে, অথবা সেখানে কমিউনিটি সেন্টার হচ্ছে। অর্থাৎ আইটি পার্ক বলতে যাবো যে তার বিন্দু কোনো কিছুই সেখানে নেই। প্রিয় সম্মানিত উপস্থিতিবৃন্দ, আমরা এই আইটি পার্কগুলোকে একটু ডিফারেন্টভাবে নিয়ে আসতে চাইছি। আমাদের বিভিন্ন জায়গায় যে এই আইটি পার্কগুলো আছে, এই আইটি পার্কগুলোকে আমরা ওই এলাকায় যদি আমরা বের করতে পারি, আমাদের তরুণ সমাজের কারা কারা আইটিতে কাজ করছেন, অনেকেই কাজ করছেন। কেউ কাজ করছেন ডাটা প্রসেসিংয়ে, কেউ কাজ করছেন হয়তো কোনো রকম ডিজাইনিংয়ে, কেউ কাজ করছেন হয়তো অনলাইন শপিং মানে অনলাইন ট্রেড করছেন অনেকে। আমাদের একটা চিন্তা ভাবনা আছে যে এই মানুষগুলোকে একত্রিত করে আমরা ওই আইটি পার্কগুলোকে ফ্রি ওয়াইফাই দেবো এবং তাদেরকে ছোট ছোট স্পেস করে তাদেরকে অফিস করে দেবো। এখন হয়তো তারা হলে যারা থাকছেন, যদি স্টুডেন্ট হয়ে থাকেন হলে বিছানার উপরে কাজ করছে, তাহলে মেসে থাকলে মেসের ওই ছোট্ট কোনায় কাজ করছে, অথবা বাসায় থাকলে হয়তো বিছানার উপরে বসে কাজ করছে, অথবা ছোট্ট একটা টেবিল চেয়ার নিয়ে কাজ করছে। কিন্তু আমরা যদি তাদেরকে একটা স্পেস করে দিতে পারি, তাহলে কিন্তু তারা তাদের বিজনেসটা অনেক ফ্লরিশ করতে পারবে। এবং স্বাভাবিকভাবে তার বিজনেস যখন ফ্লরিশ হবে, সে তখন আরও হয়তো তার মতন আরও কয়েকজনকে একসাথে নিয়ে আরও একটু বড় কোম্পানি করবে। অর্থাৎ এই সবগুলো সম্ভাবনার কথা বলছি, এবং এই সম্ভাবনার কথাগুলো অবাস্তব নয়। আমরা চেষ্টা করলে এই সম্ভাবনাগুলোকে আমরা বাস্তব রূপ দিতে পারবো। ঠিক একইভাবে
আজকাল ফেসবুকে গেলে অথবা টিকটকে গেলে আমরা দেখি আমাদের তরুণ সমাজের সদস্যরা অনেকে অনেক প্রতিভাবান, বিভিন্ন রকম কন্টেন্ট তারা মেক করছেন। এই কন্টেন্ট মেক করতে গেলে সরকারের কিছু পলিসি আছে, যে পলিসিগুলো ঠিক করতে পারলে তাদের জন্য বেটার হবে, তাদের ইনকামটা বেড়ে যাবে। ইন্টারন্যাশনাল গেটওয়ে যে আছে, যেখানে কারেন্সি আসে বা যায়, এখানে কিছু সমস্যা আছে, পেপাল সহ এরকম যেগুলো আছে, আমরা এরই মধ্যে তাদের সাথে কথা বলেছি যে কিভাবে এই সমস্যাগুলো সমাধান করা যায়। অর্থাৎ যারা আমাদের অনলাইনে কাজ করবে বা কন্টেন্ট মেক করবে, এরা যে যাবে, এরা যে অ্যাড হবে, যে ইনকামটা তাতে আসবে, সেটা কিভাবে সহজে তাদের কাছে এসে পৌঁছতে পারে, এ ব্যাপারে আমরা তাদের সাথে মোটামুটিভাবে আলাপ করেছি। ইনশাল্লাহ আমরা গভর্নমেন্ট ফর্ম করতে পারলে এই ব্যাপারটা আমরা দ্রুততার সাথে করতে তখন সক্ষম হব এই সমস্যাটার সমাধান করতে। সম্মানিত উপস্থিতিবৃন্দ, আমাদের সামনে আপনারা এখানে অনেকে উপস্থিত আছেন যাদের অনেক লম্বা অভিজ্ঞতা আছে দেশ স্বাধীনের পর থেকে। আমাদের দেশ স্বাধীনের পর থেকে অনেক উথাল পাতাল ঝড় অনেক হয়েছে, রাজনৈতিক অঙ্গন থেকে অর্থনৈতিক অঙ্গনে। এখানে একজন বক্তা বলে গিয়েছেন যে সামনে আমাদের চ্যালেঞ্জ আছে। একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমার কাছে মনে হয় ইয়েস, সামনে আমাদের অনেক কঠিন চ্যালেঞ্জ আছে, আমাদের মধ্যে বিভিন্ন রকম মত পার্থক্য আছে। একজন রাজনৈতিক কর্মী হিসাবে আজকে আপনাদের কাছে এবং আপনাদের মাধ্যমে সকল রাজনৈতিক দলের সদস্যদের কাছে, সামগ্রিকভাবে সমাজের সকল মানুষের কাছে আমি একটি বিনীত আহ্বান রাখতে চাই যে আমাদের বিভিন্ন মত পার্থক্যগুলো নিয়ে যাতে আমরা আলোচনা করতে পারি, আলাপ করতে পারি। আমাদেরকে যে কোনো মূল্যে ডেমোক্রেটিক প্রসেস, যেটা আমরা 12 তারিখ থেকে ইনশাল্লাহ শুরু করতে যাচ্ছি। এখানে এনটিভির আমাদের ওনার নামটা আমি জহিরুল আলম সাহেব অনেক আগে আমার একটা ইন্টারভিউ নিয়েছিলেন। আমি ওনাকে খুব সম্ভবত ওনাকে বলেছিলাম, অথবা মতি ভাই এখানে উপস্থিত আছেন, মানব জীবনের মতি ভাই, খুব সম্ভব ওনার ইন্টারভিউতে আমি বলেছিলাম যে আমাদেরকে যে কোনো মূল্যে হোক ডেমোক্রেটিক প্রসেসটা চালু রাখতে হবে, আমাদের জবাবদিহিতাটা চালু রাখতে হবে যে কোনো মূল্যে। সেটি জাতীয় পর্যায়ে হোক, সেটি লোকাল পর্যায়ে হোক, অর্থাৎ ইউনিয়ন পরিষদ নির্বাচন, পৌরসভার নির্বাচন লোকাল পর্যায়ে হোক, সেটা কোনো ট্রেড বডির ইলেকশন হোক। আমার ব্যক্তি যেটা বিশ্বাস, আমরা যে কোনো মূল্যে যদি এই যে জবাবদিহিতাটা, গণতান্ত্রিক প্রসেসটা যদি আমরা কন্টিনিউ করতে পারি, অনেক বেগ হয়তো আসবে, অনেক কঠিন হবে, কিন্তু একটা সার্টেন টাইম পর পর আমরা যদি গণতান্ত্রিক প্রসেসটাকে কন্টিনিউ করে যেতে পারি, তাহলে নিশ্চয়ই আমরা অবস্থার পরিবর্তন ঘটাতে সক্ষম হব। এবং আরেকটি কথা, কাউকে আঘাত না করি আমি বলতে চাইছি, কোনো রাজনৈতিক দলের নেতা সদস্য কাউকে আমি আঘাত করতে চাইছি না। আমি আমার চিন্তাটা শুধু ওনাদের সামনে তুলে ধরতে চাইছি যে আসুন আমরা দেশের মানুষের শিক্ষা, দেশের মানুষের স্বাস্থ্য, দেশের নারীদের অধিকার, এম্পাওয়ারমেন্ট, কর্মসংস্থান, পরিবেশ, সব কিছু মিলে এই যে বিষয়গুলো, যেটি একটি সাধারণ মানুষের জন্য প্রযোজ্য সংস্কার, রিফর্ম, যে বিষয়গুলি নিয়ে আমরা আলোচনা করেছি, আপনারা যদি একটু খেয়াল করে দেখেন, এই রিফর্মের মধ্যে আমার কাছে মনে হয়েছে যে 3টি পার্ট আছে। একটি হচ্ছে সাংবিধানিক পার্ট, একটি হচ্ছে আইনগত পার্ট, এবং আরেকটি হচ্ছে মানুষের প্রতিদিনের জীবনযাত্রা, নিরাপত্তা, তাদের সিকিউরিটি, সব কিছু নিয়ে একটি পার্ট আছে। আমরা সাংবিধানিক বিষয় নিয়ে আলোচনা করেছি, আইনগত বিষয় নিয়ে আলোচনা করেছি। আমার মনে হয় মানুষের প্রতিদিনকার প্রত্যেকটি মানুষ, সকল সমাজের প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষ, তাদের প্রতিদিনকার যে চাওয়া পাওয়াগুলা, প্রয়োজনগুলো, সেটা নিয়ে বোধহয় আমরা আলাপ আলোচনা একটু কম করেছি। আমার কাছে মনে হয় সেই বিষয়গুলি নিয়ে বোধহয় আলোচনা করা উচিত। সেই বিষয়গুলি নিয়ে বোধহয় প্রত্যেকটি রাজনৈতিক দলের আলোচনা করা উচিত। আমরা শুধু রাজনৈতিক বিষয় নিয়ে সেমিনার করছি, সিম্পোজিয়াম করছি, আলোচনা করছি, তর্ক বিতর্ক করছি, অবশ্যই ওগুলো প্রয়োজন আছে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমরা যদি মানুষের প্রতিদিনকার তার চিকিৎসা ব্যবস্থা কী হবে, তার কর্মসংস্থান কী হবে, তার পরিবারের সন্তানদের শিক্ষা ব্যবস্থা কী হবে, তার রাস্তায় বের হলে নিরাপদে সে ফিরে আসতে পারবে কিনা, এইরকম বিষয় যেগুলো আছে, এই বিষয়গুলো নিয়েও বোধহয় আমাদের আলোচনা আরও একটু বেশি হওয়া উচিত। এই বিষয়গুলো নিয়ে বোধহয় আমাদের প্ল্যান প্রোগ্রাম আরও একটু বেশি হওয়া উচিত। এই পলিসিগুলো নিয়ে বোধহয় আমাদের চিন্তা ভাবনা আরও একটু বেশি হওয়া উচিত। সম্মানিত উপস্থিতিবৃন্দ, সামনে নির্বাচন,
আমি একটি রাজনৈতিক দলের সদস্য। স্বাভাবিকভাবেই আমরা 22 তারিখ থেকে আমাদের সকল রকম পরিকল্পনা নিয়ে জনগণের সামনে যাব। আপনারা যারা আজকে কষ্ট করে আমাদের আমন্ত্রণে এখানে এসেছেন, আবারও আপনাদেরকে আমি আমার এবং আমার দলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাতে চাই। একই সাথে আমরা ইনশাল্লাহ দেশের মানুষের সমর্থন নিয়ে সরকার গঠনে সক্ষম হলে যাতে আপনাদের কাছ থেকে এমন ধরনের আলোচনা সমালোচনা আমরা পাই যেটা আমাদেরকে সাহায্য করবে দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে। শুধু সমালোচনা করার জন্য নয়, আপনাদের কাছ থেকে এমন সমালোচনা আমরা পাই যাতে আমরা দেশের মানুষের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো যাতে আমরা সমাধান করতে সক্ষম হই। আমরা সরকার গঠনে সক্ষম হলে সেই প্রত্যাশা রেখে আবার আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।